নিতু হাই হাই। দাও এবার এই রাকেশ স্যারের ব্যাগটা দিয়ে দাও। থ্যাংক ইউ। এলাম। ম্যাম ম্যাম ব্যাগ। নতুন মেয়ে, ইয়েস ম্যাম। সবকিছু খুব সাবধানে করবে। ওকে ম্যাম। দিস ইজ ইয়োর কমিশন। থ্যাংক ইউ ম্যাম। नीतू शर्मा, नीतू शर्मा, नीतू शर्मा, नीतू शर्मा, नीतू शर्मा এই সোসাইটির কলঙ্ক। আরে ও সোসাইটির নাম খারাপ করেছে। কালি লাগিয়ে দাও মুখে, মারো ধরে। আরে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কেটে পড়ো, না হলে জল ইলেকট্রিক সব বন্ধ করে দেবো, মনে রাখবে। नीतू शर्मा, नीतू शर्मा। নিতু শর্মা, আপনি তো এয়ার হোস্টেস ছিলেন, আপনার কেরিয়ারও তো ভালো চলছিল, তবে আপনি এরকম করতে গেলেন কেন? আজকে আপনাকে বলতেই হবে, আমরা জেনেই ছাড়বো। আমি কোনো ভুল কাজ করিনি। আরে মা, চলো। সোসাইটির নাম খারাপ করে দিয়েছে, এরপরও নির্লজ্জের মধ্যে বলে যাচ্ছে আমি কিছু করিনি। কালি লাগিয়ে দাও মুখে, মারো ধরে। হ্যাঁ হ্যাঁ, মুখ কালি করে দাও। চল চল এখান থেকে। নীতু শর্মা। আমাদের দেশের আইন আমাদের এই অধিকার দেয় যে যতক্ষণ না আদালতে আমাদের দোষ প্রমাণ হচ্ছে ততক্ষণ না তো কেউ আমাদের অপরাধী বলতে পারে, না তো কোনো শাস্তি দিতে পারে। কিন্তু দুঃখের বিষয় যে বিগত কিছু সময় ধরে পুলিশের তদন্ত আর আদালতের সিদ্ধান্ত শোনানোর আগেই মিডিয়া এবং সমাজের আলোচনা এবং তাদের জাজমেন্ট সেই মানুষকে অপরাধী বলে দেয়। যখন আইনত অপরাধ প্রমাণ করার দায়িত্ব কেবল আদালতের হাতে থাকে, আর যখন কোনো গোষ্ঠী বা সংগঠন এরকম করে তখন তারা এটা একবারও ভেবে দেখে না যে এর ফলে সেই মানুষটার জীবনের ওপর, তার মন এবং মস্তিষ্কের উপর কি প্রভাব পড়বে। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে আপনারা এক্ষুনি যা দেখলেন সেটা কি এরকমই কোনো একটা ঘটনা ছিল, নাকি এর পেছনে অন্য কোনো সত্যি ছিল? তাড়াতাড়ি চল। ভয় পাস না মা, আমি তোর সঙ্গে আছি তো, একদম ভয় পাস না। আমি কোনো ভুল কাজ করিনি। আমি জানি তো মা, তুই একদম খারাপ কাজ করতেই পারিস না, তুই একদম খারাপ কাজ করতে পারিস না। নিতু শর্মা, আপনি তো এয়ার হোস্টেস ছিলেন, আপনার কেরিয়ারও তো ভালো চলছিল, তবে আপনি এরকম করতে গেলেন কেন? আজকে আপনাকে বলতেই হবে, আমরা জেনেই ছাড়বো। আমি কোনো ভুল কাজ করিনি। মা চলো। আরে এই সোসাইটির নাম ডুবিয়ে দিয়েছে। মা চা নাও। প্রিয়া, থ্যাংক এ ইউ নাও মা সোনা তোমার মা। জন্য। মা, তোমার কি মনে হয় আমার এয়ার হোস্টেসের ট্রেনিং নেওয়া উচিত? কারণ এটার ফিজ অনেক বেশি। তুমি কি করে ম্যানেজ করবে? তুই এই কথা কেন বলছিস মা? তুই নিশ্চয়ই এটা করবি, না করার কি আছে? এটা তো তোর আর তোর বাবার স্বপ্ন ছিল। টাকার কথা বলছিস? আমি অফিস থেকে লোন নিয়ে নেব। থ্যাংক ইউ মা।
শুধু আমাকে একটা চাকরি পেতে দাও, তারপর প্রিয়ার সমস্ত রেসপন্সিবিলিটি আমার। ওহো সোনা, মা, মা, প্রিয়া, মা 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 মা। আরে কি হয়েছে সেটা আগে বলবি তো। জানো কি হয়েছে? কি? আমি চাকরি পেয়ে গেছি। সত্যি? এই দেখো না কনফার্মেশন লেটারটা। এত খুশি কিসের? স্কাই এয়ারলাইন্স। ওয়াও দিদি, তো দারুণ খবর। চল না একটা সেলফি তুলি। তাহলে একটা সেলফি হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ। চল মা। ঋতু, ইনি হলেন আমার কেবিন ক্রিউ ইনচার্জ মিস গীতা। হ্যালো ম্যাম, নাইস টু মিট ইউ ম্যাম। আপনার থেকে অনেক কিছু শিখতে পারবো। বি কেয়ারফুল, হ্যাঁ? ইনি খুব সাংঘাতিক মহিলা, সবার মধ্যে ঝামেলা বাঁধিয়ে দেয়। এর পাল্লায় পড়ে দু একজনের জবও চলে গেছে। হ্যাঁ, আর হ্যাঁ, এনাকে দেখো, ইনি হলেন সঞ্জয় রাও। হ্যালো স্যার, নাইস টু মিট ইউ। হ্যালো। তুমি কি জানো, তুমি খুব লাকি, কারণ তোমার ফ্লাইটের ক্যাপ্টেন হলেন মিস্টার বিবেক মালহোত্রা। উনি দারুণ লোক, আর আমাদের ফ্লাইটের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন। হিয়ার ইজ। হাই গাইস, হাউ আর ইউ? হাই স্যার। হ্যালো স্যার। তারপর কি খবর সবার? স্যার, ইনি হলেন মিস নিতু। হাই নিতু, কেমন আছো তুমি? কংগ্রাটস তোমাকে। থ্যাংক ইউ। আমার সাথে ওড়ার জন্য তৈরি Yes, তো? sir. সুপার। ওয়ান সেকেন্ড। হ্যালো, ইয়েস মম। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। ওকে গাইস, বাই, দেখা হবে। হ্যালো, ওয়েলকাম ম্যাম। হ্যালো, ওয়েলকাম ম্যাম। হ্যালো। আর ইউ সিঙ্গল? হোয়াট? আমাকে ভুল বুঝো না, আমার জন্য বলছি না, আই এম ম্যারিড। কি ব্যাপার, ক্যাপ্টেনের জন্য তুমি মেয়ে খুঁজছো নাকি? তোমার জন্য এটাই ভালো হবে, তুমি নিজের কাছে মন দাও। ওকে ম্যাম। গুড। হাই গাইস, কোথায় যাচ্ছো? আরে হ্যালো স্যার। আচ্ছা নিতু, তুমি তো মারাঠে থাকো তাই না? ইয়েস স্যার। আমি ওদিকেই যাচ্ছি, চলো ড্রপ করে দিচ্ছি। আরে না না, ঠিক আছে, আমি চলে যাব। আরে বাবা, আমি ওদিকেই যাচ্ছি, তোমাকে ড্রপ করে দেবো। আরে স্যার, না ফর্মালিটির দরকার নেই, আমি চলে যাব। দেখো, সিনিয়রদের কিন্তু না বলতে নেই, কি রাকেশ? Yes, sir. হ্যাঁ, তাহলে বলো ওকে। ওকে স্যার। ওকে গুড নাইট ম্যাম। ওকে, বাই স্যার। ওকে ওকে, বাই, টেক Thank you. কেয়ার। চলো, লেটস গো। একটা ব্যাপার ভালো নিতু, যে তুমি ফ্যামিলির সাথে থাকো, না হলে সারা জীবন একা থাকাটা খুব কষ্টকর। কেন স্যার, আপনার ফ্যামিলি নেই? ফ্যামিলি ছিল, কিন্তু কিছু বছর আগে একটা কার অ্যাক্সিডেন্টে আমার ওয়াইফ। ও, শুনে খুব দুঃখ লাগলো স্যার। ইটস ওকে, এখন তো অভ্যেস হয়ে গেছে। তাছাড়া মা আছে আমার, উনি দিল্লিতে থাকেন, আর ওনার একটা খুব মজার হ্যাবিট আছে, যে যখনই আমি ফ্লাই করি না, তখনই আমার কাছে কিছু চায়, না হলে আমাকে দেয়। এবারে আমার কাছে আচার চেয়েছেন। কেউ দেখলে কি বলবে যে ক্যাপ্টেন আচার নিয়ে যাচ্ছে ব্যাগে করে। যাওয়া যাক, চলো। চলুন স্যার। এত বড় ক্যাপ্টেন মা, জানো, আর আচার নিয়ে আসছেন। ও মাই গড,
তাহলে তোর ক্যাপ্টেনকে তো পুরো জোকার লাগে। এই একদম চুপ কর, দারুণ দেখতে ওনাকে, একবার দেখলে সারাক্ষণ দেখতে থাকবি। হে হাই নিতু, হাউ আর ইউ? হাই স্যার, আই এম গুড। স্যার আপনার হাতে এটা কি হয়েছে? আরে এটা কিছু না, আসলে দরজা বন্ধ করতে গিয়ে হাতে লেগে গেছে, ব্যথা লেগেছে জাস্ট এই। তো ধরে আছেন কেন এটা এরকম? আরে আমার মা বলেছে নিয়ে যেতে। আরে আরে স্যার বলছি তো আমাকে দিন। থ্যাংক ইউ সো মাচ নিতু, থ্যাংক ইউ সো নিশ্চয়ই, মাচ। স্যার। আচ্ছা এটা না তোমার লকারে রেখে দিও, আর দিল্লিতে গিয়ে রাকেশকে দিয়ে দিও, আর ভুলে Sure, যেও না, sir. না হলে মা না আমাকে সত্যি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ইটস মাই প্লেজার স্যার। বাই। রাকেশ, ও দিল্লি থেকে চেকিং করানোর সময় আটকে যাবে না তো? নো ট্রাস্ট মি স্যার, এইবার এমন প্যাকেজিং হয়েছে যে ধরা পড়বে না। পাক্কা? ইয়েস স্যার। নিতু, হাই। হাই। দাও এবার এই রাকেশ স্যারের ব্যাগটা দিয়ে এনাও। দাও। থ্যাংক ইউ। এলাম। ম্যাম, ম্যাম ব্যাগ। নতুন মেয়ে, ইয়েস ম্যাম। সবকিছু খুব সাবধানে করবে। ওকে ম্যাম। দিস ইজ ইয়োর কমিশন। থ্যাংক ইউ ম্যাম। তোমাকে দেখতে না আজকে যেন বেশি সুন্দর লাগছে। তাই? ওটা তো আমাকে বরাবর লাগে। আচ্ছা শোনো না, আমি আজ রাতে তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই ডিনারে। আসলে মানে আমি কি করে, আসলে মা তো আমার জন্য অপেক্ষা করবে না। তো তাতে কি হয়েছে, মাকে ফোন করে বলে দাও না। অ্যাকচুয়ালি বাড়িতে আমার মা তোমার জন্য অপেক্ষা করছে, সেই জন্যই তোমাকে ডেকেছে, মা দেখা করতে চায়। প্লিজ। ঠিক আছে স্যার। ইউ নো নিতু, আমি ওকে কবে থেকে বোঝাচ্ছিলাম যে লাইফ গোজ অন, কিন্তু এখন ও আমার কথা বুঝতে পেরেছে। তাহলে বলো, তোমাদের বিয়ের কথা বলার জন্য তোমার মায়ের কাছে কবে যাব? বিবেক, আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি, এবার তুই বল। মা আমি তো শুধু ওকে প্রপোজই করতে পারি, ডিসিশন তো ওকেই নিতে হবে। সো নিতু শর্মা, প্লিজ গেট আপ। আমি হয়তো এই বিশ্বে প্রথম এমন ছেলে যে নিজের মায়ের সামনে কাউকে বিয়ের জন্য প্রপোজ করছি। সো মিস নিতু শর্মা, বিয়ে করবে আমাকে? আমি তো আজ থেকেই তোমাকে আমার বৌমা মনে করছি, আর এখন আমি নিশ্চিন্ত যে এখানেও ওর খেয়াল রাখার মতো কেউ আছে। আমি তোমাকে আর একটা রেসপন্সিবিলিটি দিতে চাই। জানো তো, আমি যখনই ওকে খাবার দিই ও সব সময় ওর ক্যাবিনে ফেলে আসে। এখন থেকে আমি ওকে যা কিছু পাঠাবো সেগুলো হয় তুমি তোমার ক্যাবিনে রাখবে, না হলে তোমার লকারে রাখবে, যাতে ঠিকঠাক মতন ও পেয়ে যায়। ঠিক আছে কাকিমা। কাকিমা? এখন থেকে তুমি আমায় মা বলবে। ঠিক আছে মা।
বিবেক, ও তো খুব সহজেই ফেসে গেল। ফাঁসেনি, আমি ফাঁসিয়েছি। আর এতে আসল রিস্কটা আমার। তাই জন্যে এইবার কাজে আমার আরো বেশি ভাগ চাই, বুঝলেন আন্টি? ইউনো, যখনই তুমি আমায় আন্টি বলো না, আমার খুব রাগ হয়। আর যদি বলো ভাগের কথা, তবে যেটা তুমি পাচ্ছ সেটা অনেক, কারণ এর অনেক বড় ভাগ তাদেরকেও দেয়া হয় যাদের তুমি চেনো না। অনেক পুরনো একটা কথা আছে যে আমরা সেখানেই ঠকি যেখানে আমাদের ঠকার আশা ছিল না। যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ওপর করা বিশ্বাস তখনই সার্থক হয় যখন সেটা ভেবেচিন্তে প্রতি মুহূর্তে সত্যের নিক্তিতে পরিমাপ করা হয়। কারুর ওপর বিশ্বাস করার আগে এটা জরুরি যে আমরা তার ব্যাপারে ভালোভাবে খোঁজ খবর নিয়ে নিই, আর এর আগে তার সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে খোঁজ নিই। এসব জেনে নেওয়ার পরই তার উপর বিশ্বাস করুন। কিন্তু এটাও একটা সত্যি যে আমরা ঠিক এই ভুলটাই করে ফেলি, যার পরিণামে আমরা বেশিরভাগ সময় ঠকে যাই, আর অনেক সময় এর জন্য বড় মূল্য চোকাতে হয়। নিতু, বিবেক আর সীমানার মতো মানুষদের বহিরঙ্গে চাকচিক্য আর মিথ্যে কথার জালে জড়িয়ে তাদের সঠিক খবর না নিয়েই তাদের বিশ্বাস করে ড্রাগস পাচারের কারবার করা মানুষদের জালে খুব বাজেভাবে জড়িয়ে পড়েছিল। আর ও সেটা জানতও না। ও জানতো না যে এর ফলে ওর পরিবারের কি ভয়ঙ্কর পরিণাম হতে চলেছে। দেখ মা, তুই যে বিবেককে বিয়ে করবি বলে ঠিক করেছিস, একদম ভালো করেছিস। আর ওর থেকে ভালো ছেলে কোথাও পাওয়া যাবে না। সত্যি মা? হ্যাঁ। সত্যি? আমরা নার্কোটিক্স ডিপার্টমেন্ট থেকে এসেছি, কারণ তল্লাশি করে দেখতে হবে। শিওর স্যার, আমরা আপনাদের পুরো সাহায্য করব। আপনারা যতজন আছেন ব্যাগ আনতে বলুন তাদের। কোনো ক্রু মেম্বার প্লেন ছেড়ে যাবে না। ওকে। হ্যাঁ, চলুন। ঠিক করে চেক করো। এই ব্যাগে কিছু পেলাম না। এ ব্যাগ কার? স্যার, এটা আমার ব্যাগ। খুলুন এটা। আসলে মানে এক্ষুনি বোঝা যাবে। অফিসার, ব্যাগ নিয়ে আসুন।
এ ব্যাপারে তোমার কি বলার আছে? স্যার আমি সত্যি এই ব্যাপারে জানি না কিছু। লকার তোমার, ব্যাগ তোমার, তা তুমি বলছো এই ব্যাপারে কিছু জানো না? স্যার আসলে এই ব্যাগটা ক্যাপ্টেন বিবেকের। বিবেককে ডাকো। বাড়িতে কে কে আছে? বাড়িতে কে কে আছে? স্যার আমার মা আর আমার ছোট বোন। মুম্বাই এয়ারপোর্টে একজন এয়ার হোস্টেসকে আজ সকালে ড্রাগ সহ হাতে নাতে ধরা হয়েছে। হ্যালো, হ্যাঁ আমি 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 এক্ষুনি আসছি। মা, আসছি মা। আমরা সবে এইমাত্র জানতে পারলাম যে নিতু শর্মা এয়ারলাইন্স জয়েন করেছিলেন। কি সব বলছেন? এটা আমার ব্যাগ না, ও মিথ্যা কথা বলছে। এটা আপনারই ব্যাগ, এটা আমি আপনার মায়ের জন্য নিয়ে যাচ্ছি। আমার মায়ের জন্য? আরে আমার মা 2 বছর আগে মারা গেছে। তুমি কি নেশা করে আছো নাকি? এটা কি বলছেন স্যার আপনি? আপনি তো আপনার মায়ের সাথে আমার পরিচয় করালেন। উনি তো বললেন যে আপনার জন্য খাবার নিয়ে যেতে। আরে কি সব কথা বলছো? মিথ্যা কথা বলছে স্যার, ও মিথ্যা কথা বলছে। রাকেশ তুমি তো বলো অ্যাটলিস্ট যে তুমি তো আমার থেকে ব্যাগটা নিয়ে যেতে। আরে স্যার, মিথ্যা কথা বলারও একটা সীমা আছে। তুমি আমাকে কেন ফাঁসাচ্ছ? দাঁড়ান, তুমি এটা বলতে চাইছো যে তোমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই? আরে স্যার আমরা জাস্ট কলিগ স্যার। ও হ্যাঁ, কিছুদিন আগেও আমাকে প্রপোজ করেছিল বিয়ের জন্য, কিন্তু আমি বিয়ে করতে ইন্টারেস্টেড নই স্যার। আচ্ছা সেই জন্যই তুমি এসব করছো না? না বলেছিলাম বলেই করছো, হ্যাঁ? এর মাকে ইনফর্ম হ্যাঁ করেছো? করেছি। স্যার আমার মেয়েকে ছেড়ে দিন, ও ও একদম নির্দোষ, ও কিচ্ছু জানে না এই ব্যাপারে। এখন আমি আপনাকে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করব সেটা শুধু আপনিই বলবেন। না স্যার, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না, আমাকে বিশ্বাস করুন। ও কোথায় যায়, কি করে, আপনি এ সম্বন্ধে কিছু আমাকে বলতে পারবেন? স্যার ওর খুব একটা বেশি বন্ধু নেই। আজকাল ক্যাপ্টেন বিবেকের সঙ্গে একটু বন্ধুত্ব হয়ে গেছে। ও আমাদের বাড়িতে প্রায়ই আসতো স্যার। ঠিক আছে, আপনি আসতে পারেন। স্যার আমার মেয়ে ও কাস্টডিতে আছে। কাস্টাডি? স্যার ওর সঙ্গে একবার দেখা করতে দিন স্যার, প্লিজ স্যার। এখন তো আপনি ওর সঙ্গে দেখা করতে পারবেন না, আর এখন আপনি আর আপনার ছোট মেয়ে বোম্বাই ছেড়ে যেতে পারবেন না। আর যদি আপনাদের যাবার থাকে তো পুলিশের থেকে পারমিশন নিতে হবে, ওদের সবকিছুই জানিয়ে যেতে হবে। আপনি এখন যেতে পারেন। আরে তোমার মেয়ে তো ঘুষ খেলো কেন? আমাদের সোসাইটিকে বদনাম করেছে ও। আমার মেয়ে কিচ্ছু করেনি। তাহলে কি সব টিভি চ্যানেলে মিথ্যা কথা বলছে? লজ্জা হওয়া উচিত আপনার। কিচ্ছু করেনি ও, সরে যান। আমরা এটাও জানতে পারছি যে নিতু শর্মা লাইফে খুবই ক্যারিয়ারিস্টিক ছিলেন, কিন্তু টাকার লোভে আজকে তিনি এই নিচু কাজটি করলেন। মনে হচ্ছে উনি একটা বিশাল র্যাকেটের সাথে যুক্ত। তবে পুলিশ ওনাকে জিজ্ঞাসাবাদ করছেন, আমরাও সেদিকে নজর রাখছি। আমরা সবাই সমাজে এই কারণে থাকি যাতে সমস্যায় পড়লে একে অপরকে সাহায্য করতে পারি, একে অন্যের পাশে দাঁড়াতে পারি। আর তার বদলে আশা করি যখন আমাদের সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটবে আমরা যেন অন্যদের সাহায্য পাই। কিন্তু খুবই আফসোসের কথা যে আজকাল আমাদের সমাজ কিছুটা এরকম হয়ে উঠছে যে আমরা একে অপরের কষ্ট বোঝার বদলে নিজেদের সংবেদনশীলতা হারিয়ে ফেলছি। যখন কারুর আমাদের প্রয়োজন হয় তখন আমরা পাশে থাকি না, কিন্তু আমরা এটা ভুলে যাই যে আগামী দিনে আমরাও এরকম কোনো ঘটনার শিকার হতে পারি। কাল পর্যন্ত সাধারণ জীবন কাটানো নিতু আর তার পরিবার, যাদের ছোট ছোট স্বপ্ন ছিল, আজ হঠাৎ তারা খুব দুঃখের মধ্যে ছিল। কিন্তু নিতুর মা স্বপ্না নিজের মেয়েকে বাঁচানোর সব রকম চেষ্টা করছিল, যা তার পক্ষে সম্ভব ছিল। হ্যাঁ দাদা নমস্কার, আমি স্বপ্না বলছি। আপনি তো নিতুকে ছোটবেলা থেকেই জানেন, ও এই কাজ করতেই পারে না। দেখুন, ওকে নিয়ে চারিদিকে কিন্তু খুব কথা হচ্ছে, আর সবটাই নেগেটিভ। আমি চাই না আমার নাম কোনোভাবে ওর সাথে জড়াক। তাই আমি চাইছি যতদিন না এসব না মেটে আপনি আমাকে ফোন করবেন না। দাদা শুনুন,
একবার সুনীলকে ফোন করে দেখব। হ্যালো, নমস্কার দাদা, আমি স্বপ্না। তোর সাহস কি করে হয় আমাকে ফোন করার? তোর মেয়ে আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। মা, আমার মনে হচ্ছে এইসব ওই বিবেকই করেছে। দিদি আমাকে বলেছিল ওর মায়ের জন্য দিদি মাঝে মধ্যে জিনিস নিয়ে যায়। মা, আমার মনে হয় অফিসারের সাথে একবার কথা বলা উচিত। প্লিজ। স্যার, স্যার আপনি ওর রেজাল্ট দেখুন। এইসব নিতোর স্কুল আর কলেজের রেজাল্ট। ও শুরু থেকে একজন ব্রাইট স্টুডেন্ট ছিল, এত ভালো রেকর্ড ছিল ওর। ও এই কাজ করতে পারে না স্যার। দেখুন ম্যাডাম, ভালো স্কুল রেকর্ড আপনার মেয়েকে নির্দোষ প্রমাণ করার উপযুক্ত নয়। স্যার, বিবেকের সঙ্গে ওর বিয়ে হওয়ার কথা ছিল, আর তাছাড়া ওর মার কথাতেই ওই ব্যাগগুলো ও নিয়ে যেত। স্যার, আমি হলপ করে বলতে পারি এই সমস্ত দোষ বিবেকের। দেখুন, এসব কথা আমি আগেও শুনেছি। ক্যাপ্টেন বিবেকের বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আমাদের কাছে সমস্ত প্রমাণ রয়েছে যে আপনার মেয়ে মিথ্যে বলছে। স্যার, আমার মেয়ে মিথ্যে বলতে পারে না, ও কখনোই খারাপ কাজ করবে না। এখানে এসে সবাই বলে যে তার কোনো দোষ নেই, কিন্তু সত্যিটা কি আর মিথ্যেটা কি সে তো তদন্ত করার পরই জানা যাবে। আমাকে কিছু বলার চেয়ে আপনি এখন ঠিক করুন একজন ভালো উকিলকে, যে আপনার মেয়ের কেসটা লড়বে। আর একটা কথা, আপনি এবং আপনার মেয়ে যত আমাদের সঙ্গে সহযোগিতা করবে আপনাদের ততই ভালো হবে। নিতু শর্মা, নিতু শর্মা, নিতু শর্মা, নিতু শর্মা, নিতু শর্মা এই সোসাইটির কলঙ্ক। আরে ও সোসাইটির নাম খারাপ করেছে। কালি লাগিয়ে দাও মুখে, মারো ধরে। আরে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কেটে পড়ো, না হলে ইলেকট্রিক জল সব বন্ধ। মনে রাখবে। নিতু শর্মা, নিতু শর্মা, নিতু শর্মা, নিতু শর্মা। নিতু শর্মা, আপনি তো এয়ার হোস্টেস ছিলেন, আপনার কেরিয়ারও তো ভালো চলছিল, তবে আপনি এরকম করতে গেলেন কেন বলুন? আজকে আপনাকে বলতেই হবে, আমরা জেনেই ছাড়বো। আমি কোনো ভুল কাজ করিনি। আরে মা, চলো। সোসাইটির পুরো নাম ডুবিয়ে দিয়েছে, এরপরও নির্লজ্জের মতো বলছে কোনো ভুল কাজ করিনি। ধরে ওর মুখে কালি লাগিয়ে দাও। ছেড়ে দাও আমার দিদিকে, ছেড়ে দাও। তুমি ছেড়ে দাও আমার দিদিকে। তুমি কেন বলছো এরকম? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও আমার দিদিকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার দিদিকে, ছাড়ো আমার দিদিকে। চলো নিতু শর্মা, হায় হায়, নিতু শর্মা, হায় হায়। আমি হয়তো এই বিশ্বের প্রথম সেই ছেলে যে নিজের মায়ের সামনে কাউকে বিয়ের জন্য প্রপোজ করছি। সো মিস নিতু শর্মা, বিয়ে করবে আমাকে? ঠিক আছে কাকিমা। কাকিমা, এখন থেকে তুমি আমায় মা বলবে। কি সব বলছে স্যার? ও এটা আমার ব্যাগ না, ও মিথ্যা কথা বলছে। এটা আপনারই ব্যাগ, এটা আমি আপনার মায়ের জন্য নিয়ে যাচ্ছি। আমার মা বলেছে? আমার মা মারা গেছে 2 বছর হয়ে গেছে। তুমি কি নেশা করে আছো নাকি? বিবেক, তুমি আমাকে ঠকিয়েছো, এর শাস্তি তুমি পাবেই পাবে। হ্যালো, আপনার মেয়ে নিতুকে বলুন যে এই কেসে অন্যজনের নাম নেওয়ার বদলে ও যেন সব দোষ নিজের কাঁধে নিয়ে নেয়। আমরা ওকে ছাড়িয়ে আনবো, ওকে এত টাকা দেব যে ওর সারা জীবনে কোনো কাজ করার দরকার পড়বে না। কে আপনি? যা বলা হয়েছে তাই করো, না হলে ওর সাথে খুব বাজে কিছু হবে। আমি সেটাই বলবো যেটা আমি বলেছি। আমার আপনার টাকার প্রয়োজন নেই, নিজের সম্মান প্রিয়। আমার কথা যদি না শোনো প্রাণে মেরে দেবো। এটা তো একটা ইন্টারন্যাশনাল নাম্বার। মা, এরা যতই শক্তিশালী হোক না কেন আমি নিশ্চয়ই লড়ব। মা, আমার মনে হয় আমাদের এই কথাটা মিস্টার শেট্টিকে বলা উচিত।
দিদি এই দাঁড়া দাঁড়া দিদি নিতু নিতু কি হয়েছে তোর? নিতু নিতু চোখ খোল মা। তুই ঠিক আছিস তো মা? ভগবানের অনেক কৃপা, ডাক্তার বলেছে আঘাতটা বেশি জোরে লাগেনি। মা, ওরা আমায় যতই আঘাত করুক না কেন আমি ভেঙে পড়বো না। মা দেখ তো বাইরে কে আছে। সাবধানে। আপনি কে? আমি গীতা চৌধুরী, নিতুর কলিগ। কেমন আছো তুমি? সাবধানে আমি মা, ভালো আছি, সাবধানে। কিন্তু আপনি এখানে কি করে? কারণ আমি জানি তুমি ইনোসেন্ট। আসলে আমি ওদেরকে অনেক দিন ধরেই চিনি, ওরা ভীষণ পাওয়ারফুল। সেই জন্য আমি শুরু থেকে ওদের সাথে ডিস্টেন্স মেনটেন করেছি। আমি অনেকবার তোমাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি বুঝতে পারোনি। তুমি প্রথম মেয়ে নাও। তোমার আগে শ্বেতা নামে আর একটা মেয়ে ছিল, ও ঠিক এভাবেই ফেসে গেছিল। হঠাৎ করে একদিন কোথায় চলে গেল, আজ পর্যন্ত তার খবর কেউ কোনোদিন পেল না। বিবেকের স্ত্রীও হঠাৎ করে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আর সব থেকে বড় ব্যাপার, উনিও একজন এয়ার হোস্টেস ছিলেন। এত কিছু হয়ে গেছে, কিন্তু ওদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো প্রমাণ সামনে আসেনি। আসলে কি বলুন তো, ওদের নাম কোনোদিনই সামনে আসেনি। কিন্তু কাল ওনারা আমাদের একটা ইন্টারন্যাশনাল নাম্বার থেকে কল করেছিলেন। এটা যদি আমরা পুলিশকে বলে দিই, ওদের বিরুদ্ধে তাহলে একটা প্রমাণ পেয়ে যাব। না, আমার মনে হয় না এটা কোনো জোরালো প্রমাণ। এটা দিয়ে কিচ্ছু প্রমাণ হবে না। মা, যদি ওরা এত শক্তিশালী হয় তাহলে ওদের সাথে আমরা কি করে লড়বো? এদের ওপর নজর রেখে। ওকে, আমি দিল্লি ল্যান্ড করেই কল করছি, ঠিক আছে? হুম। হ্যালো, হ্যাঁ, রাকেশ ব্যাগটা নিয়ে চলে গেছে, কিন্তু ওকে ধরতে পারলাম না আমি। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাচ্ছি। ম্যাম, ব্যাগ।
তোমার কমিশন আগের থেকে বেশি আছে। থ্যাংক ইউ। রাকেশ, অ্যারেস্ট হিম। বাইরে আসুন ম্যাডাম, এখন আপনাকে অনেকক্ষণ বন্দি থাকতে হবে। মনীষা, আরে চল বাইরে আয়, চল। কি করছেন আপনি? চল, ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন আমাকে। চল, এই, চল, 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 ছাড়ুন, এই দাঁড়া, ছাড়ুন, এই, ছাড়ুন। শাশুড়ি মা, প্রণাম নেবেন? আমি তো আজ থেকেই তোমায় বৌমা মনে করছি। এখন থেকে তুমি আমাকে মা বলবে। মিস নিতু শর্মা বিয়ে করবে আমাকে? আমার মা মারা গেছে 2 বছর হয়ে গেছে। তুমি কি নেশা করে আছো নাকি? ও আমাকে কয়েকদিন আগে বিয়ের জন্য প্রপোজ করেছিল। ওকে আমি বলেছিলাম স্যার আমি বিয়ে করতে ইন্টারেস্টেড নই। আমার তো মনে হয় না ক্যাপ্টেন যে আপনাকে থাপ্পড় মেরেছি কেন সেটা আপনাকে বলতে হবে। শ্বেতা নামের যে মেয়েটাকে তুই প্রথমে গুম করে দিয়েছিলি সে আমার বান্ধবী, বুঝলি এবার? ক্যাপ্টেন বিবেক, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আসুন। তাহলে আজকে আমরা জানতে পারলাম নিতু শর্মা সম্পূর্ণভাবে নির্দোষ, আর যারা আসল অপরাধী তারা সবাই আইনের হাতে ধরা পড়েছে। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠে আসছে যে এর মাঝে নিতু শর্মার সঙ্গে যে অন্যায় হয়েছে, যে বদনাম হয়েছে, তার দায় এখন কে নেবে? যারা ওর নামে এসব অভিযোগ করেছিল, অপবাদ দিয়েছিল, তার দায় এখন কার? আজ নিতু শর্মা একটা প্রশ্ন হয়ে আমাদের জিজ্ঞেস করছে যে কারোর ওপর আঙুল তুলে তাকে দোষী বলে অপবাদ দেওয়া সামাজিক এবং মানসিক স্তরে অত্যাচারের সমাধান কি? আজ কেবল আমাদের দেশেই নয়, বরং পৃথিবীর সব দেশের সরকার ড্রাগ পাচারের মতো গুরুতর অপরাধের ব্যাপারে অত্যন্ত শক্ত পদক্ষেপ নিচ্ছে, যে কারণে এই বেআইনি কাজ করা লোকেরা অনেক নিরীহ লোককে ব্যবহার করে নিজেদের কাজ মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে। নিতু শর্মার সঙ্গেও তাই হয়েছিল। নিজের ভালো মানুষের কারণে ও এরকম ধূর্ত লোকেদের উপর বিশ্বাস করে ফেলেছিল আর সহজেই তাদের শিকারে পরিণত হলো। যদি সামনে এগোনোর আগে এবং এদের বিশ্বাস করার আগে ও তাদের ব্যাপারে ভালো করে খোঁজ নিত, তাহলে আজ ওকে আর ওর পরিবারকে এত কঠিন সমস্যার সম্মুখীন হতে হতো না। কিন্তু ভালো ব্যাপার হলো যে ও আর ওর পরিবার সাহস হারায়নি, তারা শেষ পর্যন্ত লড়ে গেছে। নিতু শর্মাকে আবার চাকরিতে ফিরিয়ে নেওয়া হলো। কিন্তু এটাও একটা কঠিন সত্য যে সত্যিটা প্রকাশ পাবার আগেই দেশের জনতা আর মিডিয়া যেভাবে ওকে আর ওর পরিবারকে অপমান করলো, প্রতারিত করলো, তার বিরুদ্ধে যথারীতি কোনো কঠিন পদক্ষেপ নেওয়া হলো না।
1 বছর পর আদালত নিতুকে সসম্মানে নির্দোষ সাব্যস্ত করল আর গীতাকে সত্যের সাথে থাকার জন্য সম্মানিত করল। বিবেক, সীমনা আর রাকেশের মতো আরও 15 জনকে দোষী সাব্যস্ত করা হলো। এনডিপিএস সেকশন 1985-এর দরুন এদের সবাইকে শাস্তি দেওয়া হলো। প্রত্যেকের 1 লাখ টাকা জরিমানা হলো। হাওলা কাণ্ডেও এদের দোষী সাব্যস্ত করা হলো। আজ তারা সবাই জেলে। নিতু নিজের লক্ষ্যে আরও 1 ধাপ এগিয়ে গেছে। আজ ও একটা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে কাজ করে। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।